আসসালামু আলাইকুম। আজকে আমরা বোটানির চতুর্থ অধ্যায় অণুজীবের ভাইরাস টপিকটা নিয়ে আলোচনা করব। প্রথমে অণুজীবটা আমরা দেখব। অণুজীব জিনিসটা কি? অণুজীব যেটাকে ইংরেজিতে বলা হয় কি? ইংরেজিতে বলা হয় মাইক্রোবস। মাইক্রোবসটা কিরকম? মাইক্রোবস এটা হচ্ছে কি? এটা হচ্ছে অণুজীবের ইংরেজি। আচ্ছা, অণুজীব কারা? দেখো, অণুজীবের মধ্যে আমরা এই চ্যাপ্টারে তিনটা জিনিস দেখব। একটা হচ্ছে ভাইরাস, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে ম্যালেরিয়া। এখন একটু চিন্তা করো তো, ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া কাউকে কি তুমি খালি চোখে দেখছো? না, কাউকে কিন্তু খালি চোখে দেখা যায় না। তার মানে যখন আমাকে অণুজীবের একটা ডেফিনেশন দিতে বলবে, তখন আমি বলবো যে কি, অর্থাৎ যে সকল জীব খুবই ক্ষুদ্রাকার এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, অর্থাৎ ভালোভাবে দেখা যায় না, তাদেরকে বলা হয় অণুজীব। তার মানে আমরা সুন্দর একটা ডেফিনেশন দিতে পারি যে যে সকল কি, যেসব জীব খুবই ক্ষুদ্র ক্ষুদ্র এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় অণুজীব। এখন অণুজীবের মধ্যে তার মানে যখন যদি বলে ডেফিনেশন দেওয়ার পর কয়েকটা উদাহরণ দিয়ে দেব কি, ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, এগুলো এক একটা অণুজীব। এখন অণুজীবে এই তিনটা বিভিন্ন ক্ষুদ্রাকার জীবগুলো নিয়ে আলোচনা করা হয়। তো যে বিজ্ঞানের যে শাখায় অণুজীবগুলো নিয়ে আলোচনা করা হয় তাদের সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অণুজীব তত্ত্ব বা মাইক্রোবায়োলজি। কি বলবো? অণুজীব তত্ত্ব বা মাইক্রোবায়োলজি। বুঝছি, এইটুকু আমাদের জানা লাগবে। অণুজীব নিয়ে স্বাভাবিকভাবে আমাদের এইটুকু জ্ঞানটা লাগবে। এরপর আমরা হচ্ছে ভাইরাস টপিক নিয়ে শুরু করব। ভাইরাস টপিক মধ্যে হচ্ছে শুরু করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে ভাইরাস আসলে জিনিসটা কি। দেখো, তাহলে অণুজীবটা এতটুকু গেল, এখন আমরা ভাইরাসটা দেখব। আচ্ছা, ভাইরাস শব্দটার সাথে খুব আমরা ভালোভাবে পরিচিত। যেমন দেখো, আমরা 2020 সালের দিকে নোবেল করোনা ভাইরাস নিয়ে খুব ভালোভাবে জেনেছি যে করোনা একটা ভাইরাস, সেটা খুব দ্রুত একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়। এখন করোনা যেহেতু একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়, তার মানে এই ভাইরাসটার আমরা একটা বিশেষ বৈশিষ্ট্য পাবো, এটা খুব দ্রুত চাইলে সংখ্যা বৃদ্ধি করতে পারে। এখন করোনা কি আমাদের জন্য ভালো কিছু ছিল? ভাইরাস জিনিসটা কি আপনার ভালো, তোমার কি মনে হয়? না। তার মানে ভাইরাস জিনিসটা একটা খারাপ। তো সেই জন্য ভাইরাসত্ব দেওয়া হয়েছে বিষ। কি বলা হয়? ভাইরাসত্ব বলা হয় বিষ। তো ভাইরাস নিয়ে ডিটেলস জানার আগে আমাদের হচ্ছে একটু হিস্ট্রিটা জানা দরকার, যে ভাইরাসের কে কি আবিষ্কার কি করছে, জাস্ট এইটুকু আমাদের এমসিকিউর জন্য জেনে রাখা লাগবে। তো প্রথমে দেখো, সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাস কোনটা? পরীক্ষা যদি জিজ্ঞেস করা হয় যে সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাস, সেটা হবে টিএমবি। এটা 9-10 পড়ার কথা, যে টোবাকো মোজাইক ভাইরাস, এটা হচ্ছে টিএমবি। এরপর ভাইরাসের আবিষ্কারক কে? যখন আমাকে বলা হবে ভাইরাসের আবিষ্কার, কে ভাইরাসের আবিষ্কারক? সেটা হচ্ছে ডিমিট্রি আইভানোভস্কি। ডিমিট্রি আইভানোভস্কি, ঠিক আছে। এখন ভাইরাসের আবিষ্কারক তাহলে ডিমিট্রি আইভানোভস্কি, এটা একটা মধ্যে মনে রাখা লাগবে। এরপর একটা জানা লাগবে হচ্ছে ভাইরোলজির জনকটাকে। আমরা ভাইরোলজি পড়ছি না? ভাইরোলজি মানে যেখানে ভাইরাসের গঠন, অর্থাৎ এর বিভাগ, অর্থাৎ এর সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ এর সবকিছু জীব জড় বৈশিষ্ট্য সবকিছু নিয়ে হচ্ছে ভাইরাসের যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে ভাইরোলজি। এখন তাহলে ভাইরোলজির জনক,
জনক। ভাইরোলজি জনক হচ্ছে WM স্ট্যানলি। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশন এই কয়েকজন বিজ্ঞানীর নাম একটু ভালোভাবে আমাদের জেনে রাখা। এরপর কতগুলো খুব যারা ভালো করতে চাও MCQর জন্য, এইচআইভির আবিষ্কারক। এইচআইভির আবিষ্কারক হচ্ছে গ্যালো, বিজ্ঞানী গ্যালো। এরপর আর কি আছে, এইচআইভি গেল। এরপর হেপাটাইটিস সি ভাইরাস। হেপাটাইটিস সি ভাইরাসের আবিষ্কারককে, এটা হচ্ছে হার্ভে জে অল্টার। হার্ভে জে অল্টার, একটা মনে রাখো, জাস্ট হার্ভেটা মনে রাখো, হার্ভে জে অল্টার। এরপর বসন্ত রোগ। বসন্ত রোগ দেখছো না, যে সারা শরীরের মধ্যে হচ্ছে গোটা গোটা রোগ হয়, একটা গুটি গুটি বিভিন্ন দাগ দেখা যায়, বসন্ত রোগ, এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার উনি হচ্ছে কি বসন্ত রোগের আবিষ্কার। তার মানে ভাইরাস নিয়ে প্রথম আবিষ্কারের কথা যদি বলি, তাহলে আমাদের এই ছোটখাটো ইনফরমেশন যেগুলি আছে সেগুলি আমাদের জানা লাগবে। এখন দেখো, আমরা বলতেছি হচ্ছে ভাইরাসটা কেমন। এখন এইটুকু জানার পরে এখন আমরা বলবো যে ভাইরাসটা আসলে কি জিনিস। ভাইরাসটা একটা অকোষীয়। ভাইরাসটা কি অকোষীয়। মূলত ভাইরাস হচ্ছে ওর কাছে কিছুই নেই। ভাইরাস মূলত আছে কি, ওর কাছে আছে নিউক্লিক অ্যাসিড এবং সাথে আছে প্রোটিন। এই প্রোটিন অংশটা মূলত ওকে আবরণ করে রাখে, এবং নিউক্লিক অ্যাসিডটা থাকে কেন্দ্রীয় অংশ, এটা ওর কেন্দ্রীয় অংশ। তো নিউক্লিক অ্যাসিড তো জানো ডিএনএ অথবা আরএনএ, যে কোনো একটা থাকে ভাইরাসের মধ্যে, দুইটা থাকে না, হয়তো ডিএনএ থাকবে নয়তো আরএনএ থাকবে। আর প্রোটিনটা হচ্ছে ওকে আবৃত করে রাখবে, যেটাকে বলা হয় ক্যাপসিড। কি বলা হয়, এটাকে বলা হয় ক্যাপসিড। যেটা হচ্ছে কি করবে, এই ভাইরাসের হচ্ছে প্রোটিন আবরণকে কি বলা হয়, ক্যাপসিড, যেটা ওকে আবরণ করে রাখবে। এখন দেখো, ভাইরাস জাস্ট একটা নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে কি প্রোটিন দ্বারা গঠিত। এখন প্রশ্ন হচ্ছে ও আসলে কেমন। ও হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র। ক্ষুদ্র মানে অনেক বেশি ক্ষুদ্র, এত ক্ষুদ্র যে ও হচ্ছে ব্যাকটেরিয়ার চেয়ে ক্ষুদ্র। তো ব্যাকটেরিয়া একটা হচ্ছে কোষীয়। তোমরা পড়ছো না 9 এর মধ্যে মনেরা রাজ্যের কথা। তো মনেরা রাজ্যে কি দেখছিলাম, যে ব্যাকটেরিয়া কি একটা আদিকোষীয়। ওর কাছে কি নিউক্লিয়াস, কুচিলি অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন এগুলি কিছু না থাকলেও ওর কাছে কি আছে, ওর কাছে হচ্ছে রাইবোজোম আছে। অর্থাৎ ওর একটা কোষ আছে, কোষের মতো অনেক কিছু অঙ্গাণু আছে, কিন্তু সেটা হচ্ছে আদিকোষ। কিন্তু ভাইরাসের কাছে তো কোনো কোষই নেই, কারণ ও হচ্ছে অকোষীয়। ওর কাছে জাস্ট আছে হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা প্রোটিনের আবরণ। ওর যেহেতু এত কম জিনিসপত্র আছে, তার মানে হচ্ছে আসলে অনেক ক্ষুদ্র, ও ব্যাকটেরিয়ার চেয়ে ক্ষুদ্র। এখন ব্যাকটেরিয়াকে দেখার জন্য তুমি ইউজ করো অণুবীক্ষণ যন্ত্র। তো এখন ভাইরাসকে দেখার জন্য এর চেয়ে শক্তিশালী কোন একটা কিছু লাগবে। তো এর চেয়ে শক্তিশালী তুমি ইউজ করবা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র তুমি ইউজ করবা। তাহলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তুমি চাইলে ভাইরাসকে দেখতে পাবো। আর ভাইরাসটা হচ্ছে অকোষীয়। ওর কাছে কোনো কোষ দেখছো, ওর গঠনের মধ্যে কোনো কোষীয় কোনো কিছু দেখছো না। ও হচ্ছে অকোষীয় এবং অতি আণুবীক্ষণিক। আর কি বলতে পারে, ও হচ্ছে পরজীবী। কেমন পরজীবী, বাধ্যতামূলক। এটা আমরা পরে দেখবো, এমনি জেনে রাখো যে ও বাধ্যতামূলক পরজীবী। কারণ দেখছো করোনা ভাইরাস কিন্তু হচ্ছে মানুষের বডির মধ্যে গেলে হচ্ছে জীবিত হয়ে যায়, কিন্তু বডির বাইরে সে জ্বরের মতো থাকে। এখন ভাইরাস তো হচ্ছে নিউক্লিক অ্যাসিড জাস্ট প্রোটিন। তুমি দেখো নিউক্লিক অ্যাসিড কিন্তু হচ্ছে একটা খুব পরিচিত, যে ডিএনএ আর এন এই অংশগুলো হচ্ছে সাধারণত জীবকোষের মধ্যে পাওয়া যায়, জীবিত কোন একটা কোষের মধ্যে পাওয়া যায়। তার মানে তুমি বলতে পারো হচ্ছে একটা জীব। কিন্তু আবার জীব হওয়ার জন্য ওর তো আরো অনেক কিছু দরকার, কোষীয় আরো অনেকগুলো অঙ্গাণু দরকার না, কোষ ঝিল্লি, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, এগুলি তো কিছুই নেই ওর কাছে, রাইবোজোমও নাই। তো শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে কি আমরা ওকে জীব বলে দিব না। তার মানে আমরা বলতে পারি ও জীবেরও কিছু বৈশিষ্ট্য আছে, আবার জড়েরও কিছু বৈশিষ্ট্য আছে। এখন আমরা আসলে কি বলবো, কি জীব নাকি জড়। প্রথমে আমরা দেখবো হচ্ছে আসলে ওকে আমি জড় কেন বলছি, ওর মধ্যে জড়ের কি বৈশিষ্ট্যগুলো আছে।
প্রথমে দেখো আসলে ও হচ্ছে জীব নাকি জড়, এখন সেটা একটা কনফিউজিং বিষয় হয়ে গেল না। এখন আমরা বলতেছি যে ভাইরাস হচ্ছে অকোষীয় এবং হচ্ছে অতি আণুবীক্ষণিক, ঠিক আছে না? ভাইরাস অকোষীয় এবং হচ্ছে অতি আণুবীক্ষণিক। অকোষীয় মানে যার কোনো কোষ নেই। তা এখন যার কোষই নেই সে জীব হবে কেমনে, একটু চিন্তা করো তো। জীব হওয়ার জন্য তো একটা কোষের দরকার, কিন্তু ওর কাছে কোষই নেই। তার মানে এখন আমরা প্রথমত জড় কেন, ওকে আমরা জড় কেন বলতেছি, এই কোয়েশ্চেনটা যদি আমাকে করা হয় আমি বলবো হচ্ছে ওর কাছে প্রথমে হচ্ছে ও অকোষীয়, মানে ওর কাছে কোনো কোষ নাই, কোষ নেই। এখন ওর কাছে যেহেতু কোষ নেই তার মানে ও এখন জীব কেমনে হবে। এরপর আমি প্রশ্ন করলাম যে ওর কাছে যেহেতু কোষ নেই তাহলে ও আসলে আচরণ কেমন করে। ওর আচরণ হচ্ছে নিষ্ক্রিয়, যেহেতু ওকে আমরা জড় বলতেছি তাহলে জড় জিনিস তো নিষ্ক্রিয় হয়। এখন নিষ্ক্রিয় কোথায় থাকে আসলে, ও হচ্ছে পোষক দেহের বাইরে নিষ্ক্রিয় থাকে। আমি বলতেছি ও জড় আসলে ওর কাছে আছে হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং হচ্ছে প্রোটিন। ও যখন একটা সজীব কোষের মধ্যে প্রবেশ করবে তখন ও চাইলে ওর নিউক্লিক অ্যাসিড দিয়ে তার জীবীয় বৈশিষ্ট্যগুলো প্রকাশ করতে পারবে, কিন্তু ও যখন কোনো একটা পোষক দেহের বাইরে থাকবে তখন ওর কাছে কোনো কোষ নাই, কিছুই নেই, ও হচ্ছে ওর জীবীয় বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না, তখন ও হবে নিষ্ক্রিয়। বুঝছো? এখন ও যেহেতু নিষ্ক্রিয় তার মানে হচ্ছে ও প্রজনন করতে পারবে না, তার মানে ও হচ্ছে স্বাধীনভাবে প্রজননে অক্ষম। যে নিষ্ক্রিয় সে কি প্রজনন করতে পারবে না, সে তার মানে স্বাধীনভাবে প্রজননে অক্ষম। এরপর হচ্ছে এখন দেখো তো ও যেহেতু নিষ্ক্রিয়, যখন পরিবেশে কোনো চেঞ্জ আসবে বা পরিবেশে কোনো উদ্দীপনা তৈরি হবে তো পরিবেশের উদ্দীপনায় কি ও সাড়া দিবে না। ও যেহেতু নিষ্ক্রিয় তার মানে ও জড় পদার্থের মতো ও পরিবেশের উদ্দীপনায় সাড়া দেবে না, সাড়া দেবে না। আচ্ছা, ও পরিবেশের উদ্দীপনায় সাড়া দিল না, তার মানে এখন ওকে যদি আমি এসিড কার এবং হচ্ছে লবণ প্রতিরোধ হতে সক্ষম না। কারণ মানে এসিড কার লবণ প্রতিরোধ আমি কেন ওকে সক্ষম বলতেছি, দেখো এসিড কার লবণ ওর কিছুই করতে পারে না, লবণ প্রতিরোধে সক্ষম কারণ এটা জড় বস্তু। এখন ওর কি ক্ষতি করবে, প্রতিরোধে সক্ষম, এটা ওর কোনো ক্ষতি করতে পারে না। কখন, যখন ও হচ্ছে পোষক দেহের বাইরে থাকবে, অর্থাৎ নিষ্ক্রিয় যখন হবে। এরপর হচ্ছে এখন দেখো কঠিন পদার্থগুলোকে আমরা কেলাসিত করতে পারি না, অবশ্যই কেলাসিত করা যায়। ওকে তার মানে আমরা কেলাসিত করতে পারবো, কেলাসিত করতে পারবো, কেলাসিত করলাম। এরপর দেখো অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা সাধারণত ব্যাকটেরিয়া জনিত রোগ যেগুলি আছে সেগুলির চিকিৎসা করি, কিন্তু ভাইরাস জনিত রোগগুলো হচ্ছে যেহেতু নিষ্ক্রিয় ও হচ্ছে কঠিন পদার্থ বা জড় পদার্থের মতো আচরণ করে, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে ওর কোনো কাজ হবে না। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, তার মানে অ্যান্টিবায়োটিক দিয়ে ওর কোনো ক্ষতি করা যাবে না। এরপর হচ্ছে ও যদি একটা কঠিন পদার্থ, কঠিন পদার্থকে আমরা চাইলে তলানি ফেলতে পারি না, তার মানে তলানিকরণ করেছে, তলানিকরণ করেছে। এরপর আমরা বলতেছি ওকে দিয়ে আমরা চাইলে সাসপেনশনও তৈরি করতে পারি, সাসপেনশন, সাসপেনশন তৈরি করা যায়। এই যে দেখছো এতগুলো বৈশিষ্ট্য আমরা বললাম, এগুলি সবগুলো হচ্ছে ওর জড় বৈশিষ্ট্য। যখন আমাকে পরীক্ষার মধ্যে বলবে ওর জড় বৈশিষ্ট্যগুলো লিখো, ভাইরাসের জড় বৈশিষ্ট্যগুলো দেখো তো, এগুলি সবগুলো হচ্ছে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেগুলি না। অ্যান্টিবায়োটিক দিয়ে তুমি কোনো একটা সজীব কোনো কিছুকে কি করতে পারবে, হত্যা করতে পারবে, কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে কি জড় কোনো কিছুকে মারা যাবে, মারা যাবে না। সেই জন্য আমরা বলতেছি ও হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ, মানে অ্যান্টিবায়োটিক দিয়ে ওর কিছু এসে যায় না। এরপর আমরা বলতেছি যে ও হচ্ছে অকোষীয়, ওর কি নেই, ওর হচ্ছে কোষ নেই। তার মানে যার কোষ নেই তার কোষীয় অঙ্গাণুগুলো থাকবে। এখন কোষীয় অঙ্গাণুগুলো তুমি চিনো, সাইটোপ্লাজম, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। যে ওর যেহেতু কি নেই, কোষ নেই, তার মানে ওর কাছে কি নেই, কোষীয় অঙ্গাণুগুলো নাই। যার কোষীয় অঙ্গাণু নাই তার কি সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম নাই। এরপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটাও নাই। এরপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গেল। এখন যেহেতু এগুলি কিছুই নাই, ওর কাছে মাইটোকন্ড্রিয়া আছে, কোষই নাই, মাইটোকন্ড্রিয়া আসবে কোত্থেকে, মাইটোকন্ড্রিয়াও নাই। এখন মাইটোকন্ড্রিয়া যেহেতু নাই তার মানে আমরা ওর কি হচ্ছে এখানে কোনো বিপাক হবে, ওর কোনো বিপাক হবে না। যেহেতু কোষই নাই ও খাদ্য গ্রহণ করবে না, ওর কোনো খাবারের প্রয়োজন আছে, ও তো জড় পদার্থ, খাবার দিয়ে কি করবে।
তার মানে ওর খাদ্য গ্রহণ নেই। এই যেহেতু খাদ্য গ্রহণ করতেছে না, ওর কি পুষ্টি হবে? পুষ্টিক্রিয়া এটাও নাই, পুষ্টিক্রিয়াও নাই। এখন যেহেতু খাবার খাচ্ছে না, বিপাক হচ্ছে না, পুষ্টিক্রিয়া নাই, ওর বৃদ্ধি হবে না। তার মানে ওর বৃদ্ধিও নাই। তার মানে আমরা দেখতেছি হচ্ছে ওর কি নেই, ওর হচ্ছে বৃদ্ধিও নাই। আচ্ছা, এখন এটা তো গেল। এখন ওর যেহেতু বৃদ্ধিও নাই, তো এরপরে হচ্ছে ওর আকারটা কেমন বলছি, ওর আকার হচ্ছে অতি আণবিক। দেখছো ওর বৃদ্ধি নাই, সেই জন্য আমরা বলতেছি হচ্ছে ও কেমন, ও হচ্ছে অতি আণবিক কণিক। সেটা বুঝছো? তা আমি বলতেছি কি, ওর হচ্ছে বৃদ্ধি হচ্ছে না, যেহেতু বিপাক হচ্ছে না, খাদ্য গ্রহণ হচ্ছে না, পুষ্টিক্রিয়া হচ্ছে না, এগুলিতে কিছুই হচ্ছে না, তো ওর বৃদ্ধি হবে কেন? ওর বৃদ্ধি হবে না, যার বৃদ্ধি হচ্ছে না সে আরো ছোট হবে না। তার মানে ও হচ্ছে অতি আণবিক কণিক। এরপর এখন দেখো, আমি বলতেছি ব্যাকটেরিয়া থেকেও ছোট। এখন তুমি একটা ছাঁকন যন্ত্র ইউজ করলা, ধরো একটা কাপড় দিয়ে তুমি হচ্ছে কি করো, এটা দিয়ে হচ্ছে ধরো কোন একটা কিছু ছাঁকনের কাজে ইউজ করতেছো, ধরো পানি ছাঁকতেছো এটা দিয়ে। তো পানির চেয়ে যারা আকারে বড় তারা হচ্ছে চাকনির উপরে সে ময়লাগুলো আটকে যাচ্ছে, কিন্তু পানিটি ওই নিচে নেমে যাচ্ছে। এখন আমি যদি একটা ব্যাকটেরিয়া রোধক ফিল্টার ইউজ করি, যেমন ধরো যেটা দিয়ে ব্যাকটেরিয়াকে কি করা হয়, ছেঁকে আলাদা করা হয়। এখন ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে কি আমি ওকে আটকাতে পারবো? না, ও তো ব্যাকটেরিয়ার চেয়েও ছোট। তখন হচ্ছে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে খুব সহজেই হচ্ছে নিচের দিকে চলে যাবে। তার মানে আমি চাইলেও ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ভাইরাসকে আলাদা করতে পারবো না। ঠিক আছে, সেই কথাটা বলা হয়েছে। তার মানে আমি ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ওকে আলাদা করতে পারবো না, ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে আলাদা করা যাবে না। বুঝছি। এখন তার মানে সেই জন্য এত কিছু যেহেতু ওর কাছে, এত কিছু আমরা অক্ষম, সাড়া দেয় না প্রতিরোধে কি, এই যে এত কিছু আমরা বলতেছি, এগুলি সবকিছুর মূলে হচ্ছে একটাই কারণ, কারণ হচ্ছে ওর কাছে ও কিছুই না, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড এবং হচ্ছে প্রোটিনের সমাহার মাত্র। ও জাস্ট নিউক্লিক অ্যাসিড এবং হচ্ছে প্রোটিনের সমাহার, আর কিছুই না। আচ্ছা, আমরা জড় বৈশিষ্ট্যগুলো দেখলাম, যার জন্য আমরা ভাইরাসকে বলতেছি হচ্ছে ও কি, ও জড়। এখন আমি বলতেছি ও জীব কেন। আচ্ছা, জীবের সংখ্যা কি, যা আমরা সংজ্ঞা দেওয়ার সময় বলেছি কি, যাদের জীবন আছে তাদেরকে কি বলা হয়, জীব। যাদের জীবন আছে তাদেরকে কি বলা হয়, জীব। এখন তার মানে ভাইরাস একটা জীব, ওর জীবন আছে কেন বলতেছে, ওর জীবনটা আসলে কোন জায়গায় থাকে, ওর জীবনটা থাকে হচ্ছে পোষক কোষের ভিতর। যখন ও পোষক কোষের মধ্যে যেতে পারবে তখন হচ্ছে ও জীবিত হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি যে পোষক কোষের ভিতর হচ্ছে ও কি, ও হচ্ছে জীব। এখন যারা জীব তারা অবশ্যই সক্রিয় হয় না, তার মানে ও হচ্ছে কি সক্রিয়, যখন আমি ওকে জীবের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করি। তার মানে ও কোথায় সক্রিয় হবে, ও হচ্ছে পোষক কোষের ভেতরে হবে সক্রিয়। এরপর তাহলে ও সক্রিয় হলো, ও যেহেতু জীব। এখন যে সক্রিয় এবং জীব, ওর কাজ কি, ও হচ্ছে সংখ্যা বৃদ্ধি করতে পারবে, অবশ্যই সংখ্যা বৃদ্ধি করতে পারবে। ও যেহেতু আরেকজনের কোষ ইউজ করতেছে, সে চাইলে সেখানে সংখ্যা বৃদ্ধি করতে পারবে। ঠিক আছে, এখন ও সংখ্যা বৃদ্ধি করতে পারে। তার মানে আমরা দেখেছিলাম ওর নিউক্লিক অ্যাসিড আছে না, নিউক্লিক অ্যাসিড কি ছিল, ডিএনএ অথবা আরএনএ, যে কোনো একটা থাকবে, ডিএনএ অথবা আরএনএ। যার ডিএনএ অথবা আরএনএ আছে, এটা একটা জেনেটিক বস্তু। তার মানে হচ্ছে ও চাইলে জেনেটিক বৈশিষ্ট্যগুলো কি করতে পারবে, জেনেটিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারবে। এটা একটা জীবীয় বৈশিষ্ট্য। ও চাইলে কি করতে পারবে, জেনেটিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারবে। ও চাইলেই সেই জেনেটিক বৈশিষ্ট্যগুলো এক বংশধর থেকে আরেক বংশধরে কি করতে পারবে, স্থানান্তর করতে পারবে। পারবে না? অবশ্যই পারবে। ও ডিএনএ এবং আরএনএ বা নিউক্লিক অ্যাসিড ইউজ করে খুব সহজেই চাইলে তার জেনেটিক বৈশিষ্ট্যগুলো এক বংশধর থেকে আরেক বংশধরের মধ্যে স্থানান্তর করতে পারে। এরপরে সে আরেকটা কাজ করতে পারবে, সে জেনেটিক রিকম্বিনেশন করতে পারবে। কি করতে পারবে, জেনেটিক রিকম্বিনেশন জিনিসটা কি আসলে, জেনেটিক রিকম্বিনেশন মানে হচ্ছে জিনের পুনর্বিন্যাস। রিকম্বিনেশন করতে পারে, তার মানে ও চাইলে জিনের পুনর্বিন্যাস করতে পারে, জিনের রিকম্বিনেশন করতে পারে। আচ্ছা গেল, এরপরও আরেকটা কি কাজ করতে পারবে, ওর যেহেতু ডিএনএ বা আরএনএ একটা জেনেটিক বৈশিষ্ট্য আছে, ও চাইলে এক বংশধর থেকে আরেক বংশধরের মধ্যে তার জেনেটিক বৈশিষ্ট্যগুলো প্রকাশ করতে পারে। তার মানে পরবর্তীতে ও চাইলে বিবর্তন আনতে পারে, যে মিউটেশন, মিউটেশন ঘটাতে পারে। এরপর চাইলে সে ভেরিয়েশন করতে পারে, ভেরিয়েশন করতে পারে। তার মানে মিউটেশন এবং হচ্ছে ভেরিয়েশন, এই দুইটা কাজ সে করতে পারে।
তার জেনেটিক বস্তু ইউজ করে কি করতে পারে, সে চাইলে মিউটেশন করতে পারে বা ভেরিয়েশন বা বৈচিত্র্য আনতে পারে। দেখছো না, করোনা প্রথম দিকে ছিল দুর্বল, পরবর্তীতে হচ্ছে তার বিভিন্ন ভেরিয়েন্ট গুলো আবিষ্কার হয়েছিল। তার মানে পরবর্তীতে চাইলে সে কি করতে পারে, বিভিন্ন ধরনের ভেরিয়েশন আনতে পারে। আচ্ছা, এই জন্য আমরা বলতেছি কি, এই যে ভাইরাস হচ্ছে জীব নাকি জড়, তো সেই জন্য বিজ্ঞানী লোভ কি বলতেছে, না আসলে ভাইরাস হচ্ছে জীবও না, ভাইরাস জড়ও না, ভাইরাস ভাইরাস। তো ভাইরাসের আসলে সঠিকভাবে ডেফিনেশন আমরা কি দিব, ওকে জীব নাকি জড়, আমরা কিভাবে আইডেন্টিফাই করব? আমরা বললাম যে না আসলে হচ্ছে ও কি না, ও জীবও না, জড়ও না, ও হচ্ছে ভাইরাস, হচ্ছে ভাইরাসই। এটা কে বলছে, বিজ্ঞানী লোভ। এটা একটু মনে রাখবে যে ভাইরাস হচ্ছে জীবও নয়, জড় বস্তু নয়, ভাইরাস হচ্ছে ভাইরাসই। এটা কে বলছে, বিজ্ঞানী লোভ। এরপর বিজ্ঞানী শেলি কি বলেন, বিজ্ঞানী শেলি বলেন হচ্ছে ভাইরাস একটা রাসায়নিক বস্তু, রাসায়নিক অণু, যা সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ের এক প্রকার বস্তু। এটা একটা কি, এটা জাস্ট একটা রাসায়নিক অণু যেটা হচ্ছে কি সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ের এক প্রকার বস্তু। ঠিক আছে, এটা মাঝামাঝি কোনো একটা কিছু। ঠিক আছে, এখন এটা বলেছেন কে, বিজ্ঞানী শেলি। এই কথাগুলো একটু মনে রাখ। আচ্ছা, এইটুকু তো গেল। এইটুকু যাওয়ার পর আমরা ভাইরাস নিয়ে তো মোটামুটি একটা প্রাথমিক একটা আইডিয়া হয়ে গেল না? এখন প্রাথমিক যেহেতু আইডিয়া হয়ে গেল, এরপর আমাদের জানা লাগবে কি আসলে, এরপর আমাদের জানা রাখবো হচ্ছে এখন একটা ভাইরাসের গঠন। আমরা এখন একটা দেখবো ভাইরাস আসলে কিভাবে গঠিত হয়। ঠিক আছে, যে আমরা বলতেছি কি, আমরা একটু আগে দেখেছি কি ভাইরাসের গঠনের মধ্যে আমরা কি দেখেছি, যে আমরা বলেছিলাম একটা ভাইরাস কি, ভাইরাস জাস্ট তার আছে একটা নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, এবং আছে সাথে হচ্ছে প্রোটিন। এখন একটু মাথায় মনে করে বলো তো, প্রোটিন অংশটা আবরণের কাজ করছিল, আমরা বলেছিলাম এটা কি তার আবরণ। আবরণকে আমরা বলেছি কি ক্যাপসিড, ক্যাপসিড। এরপর নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আর যে কোনো একটা থাকবে। এটা কি অংশ তার, এটা তার কেন্দ্রে থাকে, কেন্দ্রীয় অংশ। এটা একটা স্বাভাবিক গঠন বল। এরপর কিছু কিছু ভাইরাসে আবার বাইরে আর একটা লেয়ার থাকে, এনভেলপ বলা হয় যেটাকে, বা বহিঃস্তর, বহিঃস্তর। বাইরে আরেকটা স্তর থাকে যেটা কি এনভেলপ। এটা কিন্তু সবার থাকে না। একটা ভাইরাসের প্রথমে আমরা ভৌত গঠন যদি দেখি, অর্থাৎ আমরা বাহ্যিক ভাবে তার কি কি দেখি, এটা ছবি আঁকি, প্রথমে আমরা দেখবো তার ভৌত গঠন। একটা ভাইরাস যখন আমরা নিব তখন আমরা আসলে কি দেখবো, প্রথমে আমরা বলছি তার কেন্দ্রীয় অংশটা হচ্ছে কি, কেন্দ্রীয় অংশগুলো হচ্ছে কি এই, এগুলো হচ্ছে তার নিউক্লিক অ্যাসিড। এটা কি তার, এটা হচ্ছে তার নিউক্লিক অ্যাসিড অংশ। এখন নিউক্লিক অ্যাসিডের চারপাশে আমরা বলেছি প্রোটিনের আবরণ থাকে, কারণ প্রোটিন অংশটা কি করে থাকে, ওকে আবৃত করে রাখে। আচ্ছা, এখন আমরা তাইলে চারপাশে হচ্ছে প্রোটিন অংশটা দিয়ে দিই, এটা নিউক্লিক অ্যাসিড দিলাম, এখন হচ্ছে চারপাশে ধর এটা হচ্ছে একটা প্রোটিনের লেয়ার। ঠিক আছে, আর প্রোটিন গুলো থাকে আসলে মালার, কিছু মালার মতো, অনেকগুলো হচ্ছে কি পুঁতির মতো অংশ যুক্ত হয়ে এই যে প্রোটিনের একটা আবরণ গঠন করে। এই যে প্রত্যেকটা পুঁতিগুলো বা প্রত্যেকটা অংশগুলোকে, এককগুলোকে বলা হয় হচ্ছে ক্যাপসোমিয়ার। তাহলে চিন্তা করো, পুরো যে প্রোটিনের আবরণ আমরা সেটাকে বলছি হচ্ছে কি ক্যাপসিড, সেটাকে আমরা বলতেছি ক্যাপসিড। কিন্তু যে এককগুলো আছে, ক্যাপসিড গুলো হচ্ছে ক্যাপসোমিয়ার একক দ্বারা গঠিত, আর এই ক্যাপসিড অংশটা হচ্ছে প্রোটিন অংশ, প্রোটিন অংশ। আর ভেতরে আছে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অথবা আরএনএ, কি আছে সেটা আমরা জানি না, যে কোনো একটা থাকবে। আবার বলছি কারো কারো আরেকটা লেয়ার থাকে, যেটাকে আমরা বলতেছি এনভেলপ। আমরা কি বলতেছি, এটাকে বলতেছি এনভেলপ। এখন এই যে আরেকটা লেয়ার, এই লেয়ারের মধ্যে কাঁটার মতো কতগুলো অংশ থাকে, এই যে কাঁটার মতো অংশ, এগুলিকে বলা হয় স্পাইক। স্পাইক বা কাঁটার মতো অংশগুলোকে কি বলা হয়, কাঁটার মতো অংশগুলোকে বলা হয় স্পাইক। এখন স্পাইক গেল যে কেন্দ্রীয় বস্তু। এখন রাসায়নিক গঠনে আসলে এই যে জিনিসগুলো আমরা দেখতেছি সেগুলো আসলে কি দিয়ে গঠিত সেটা আমাদের জানা লাগবে। রাসায়নিক গঠনে দেখো, এখানে আমরা
ভৌত গঠনের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখতেছি। যখন আমি রাসায়নিক গঠন বর্ণনা করব, এখন প্রত্যেকটা অংশগুলো কি দিয়ে গঠিত সেটা আমরা একটু দেখব। প্রথমে আমরা বলেছি যে কেন্দ্রীয় অংশ একটা থাকে, যেটা হচ্ছে ডিএনএ বা আরএনএ দিয়ে গঠিত। তার মানে যখন রাসায়নিক গঠনের কথা আসবে, রাসায়নিক গঠনে এক নাম্বার আমরা দেখেছি একটা কেন্দ্রীয় অংশ আছে। কেন্দ্রীয় অংশ, আসলে কেন্দ্রীয় অংশটা কি? কেন্দ্রীয় অংশটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই যে নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আরএনএ, এটা হচ্ছে তার কেন্দ্রীয় অংশ। তার মানে এই কেন্দ্রীয় অংশে কি থাকে? নিউক্লিক অ্যাসিড থাকে, ডিএনএ বা আরএনএ। এগুলো বই থেকে বিস্তারিত পড়ে নিবা, আমি জাস্ট হচ্ছে সংক্ষেপে দেখাচ্ছি যে ডিএনএ বা আরএনএ এই জিনিসগুলো থাকে। এখন ভাইরাস হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে, যার মধ্যে বেশিরভাগ বেশিরভাগ উদ্ভিদ ভাইরাস গুলো হচ্ছে উদ্ভিদ ভাইরাস, আরএনএ ভাইরাস। অর্থাৎ অধিকাংশ উদ্ভিদ ভাইরাসের মধ্যে হচ্ছে নিউক্লিক বস্তু হিসেবে আমি বলছি যে কোনো একটা থাকে। তো বেশিরভাগ উদ্ভিদের ভাইরাস গুলোতে দেখা যায় কি আরএনএ থাকে নিউক্লিক বস্তু হিসেবে। আবার বেশিরভাগ প্রাণী ভাইরাস যেগুলো আছে, প্রাণী দেহে যারা আক্রমণ করে, তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে নিউক্লিয় বস্তু হিসেবে ডিএনএ থাকে, যে কোনো একটা থাকতে পারবে, হয়তো আরএনএ নয়তো ডিএনএ। তো প্রাণীদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় থাকে কি ডিএনএ, আর বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় কি আরএনএ। এখন তবে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস বলে একটা ভাইরাস আছে। আচ্ছা, ফুলকপিতে একটা উদ্ভিদ, তো ফুলকপি যদি একটু উদ্ভিদ হয়, তো ওর ডিএনএ হওয়ার কথা নাকি আরএনএ হওয়ার কথা? ওর কিন্তু আরএনএ থাকার কথা না, ফুলকপির মোজাইক ভাইরাস। কিন্তু ব্যতিক্রম হয়ে ওর ফুলকপির মোজাইক ভাইরাসে থাকে কিন্তু নিউক্লিক বস্তু হিসেবে কি থাকে? ডিএনএ থাকে। কিন্তু থাকার কথা ছিল যেহেতু উদ্ভিদ আরএনএ, এটা একটা ব্যতিক্রম, এটা আমাদের মনে রাখা লাগে। আচ্ছা, আমরা তার মানে নিউক্লিক, অর্থাৎ এখানে নিউক্লিক অ্যাসিডের অংশটা আমরা শেষ করলাম, অর্থাৎ কেন্দ্রীয় বস্তুটা আসলে কিভাবে গঠিত হয়। এরপর আমার জানা লাগবে যে ক্যাপসিড বা প্রোটিনের আবরণ, সেটা আমি এদিকে দেখি ছবিটা থাক। এরপর 2 নাম্বার আমরা দেখবো হচ্ছে ক্যাপসিডটা। আচ্ছা, ক্যাপসিড বলেছে হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত, ঠিক আছে? ক্যাপসিডের প্রোটিন দিয়ে গঠিত। এখন ক্যাপসিডের প্রত্যেকটা একক গুলাকে কি বলা হয়? একক ক্যাপসুমিয়ার। বলতেছি যে ক্যাপসিড যদি প্রোটিন দিয়ে গঠিত হয়, তো ক্যাপসুমিয়ার কি দিয়ে গঠিত হবে? সেম প্রোটিন দিয়ে এটা গঠিত হবে, ঠিক আছে? পুরো দেওয়ার ইট দিয়ে। তারপরে আমি যদি বলি যে ইটে কি থাকে, ইটি থাকে, তার মানে এটা হচ্ছে ক্যাপসুমিয়ার অংশটাও কি প্রোটিন। এরপর প্রোটিন গেল। এখন এই ক্যাপসিড আসলে কি কাজগুলো করতেছে, কয়েকটা কাজ যদি আমি বলি। এই যে চারপাশে একটা ওয়ালের মতো কাজ করছে, এই ওয়ালটা আমার কি সুবিধা দিচ্ছে? আমার যে ভেতরে আছে হচ্ছে নিউক্লিক অ্যাসিড বা হচ্ছে কেন্দ্রীয় যে বস্তুটা আছে, সেই কেন্দ্রীয় বস্তুকেও কিন্তু সুরক্ষা দিচ্ছে। চারপাশে যে একটা ওয়ালের মতো আছে না, সেই ওয়ালটা হচ্ছে ওকে সুরক্ষা দিচ্ছে। এরপর আমরা পরবর্তীতে জানবো যে অ্যান্টিজেনটা কি। এই যে এই প্রোটিন অংশটা অনেকটা অ্যান্টিজেনের মতো কাজ করে, দেখবা। এই যে ওদের বাইরে আমি বলছি এনভেলপ তো সবার থাকে না, এনভেলপকে আমি বাদই দিই। ধরো এই একটা ভাইরাস, ঠিক আছে, ও একটা ভাইরাস, ওর চারপাশে আছে কিন্তু এই যে প্রোটিনের একটা আবরণ। এই প্রোটিন অংশটা একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে। অ্যান্টিজেন মানে কি? অ্যান্টিজেনটা মূলত একটা প্রোটিন, যখন হচ্ছে ও আমাদের বডির মধ্যে যাবে, তখন আমাদের বডির মধ্যে থাকে ডাব্লিউবিসি, ঠিক আছে? আমাদের বডির মধ্যে থাকে কিন্তু অ্যান্টিবডি, ঠিক আছে? এই যে ওর কাছে অ্যান্টিজেনটা থাকার কারণে আমাদের অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টিজেনের সাথে কি করে? অ্যান্টিজেনের সাথে হচ্ছে বিক্রিয়া করে। অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে বিক্রিয়া করে, যার কারণ হচ্ছে এই ডাব্লিউবিসি বা হচ্ছে আমাদের অ্যান্টিবডিটা কি করতে পারে? এই অ্যান্টিজেনকে শনাক্ত করতে পারে। এই অ্যান্টিজেনের মধ্যে যে রিসেপ্টর সাইট গুলো থাকে, সেগুলি ও কি করে? খুব সহজে ওকে শনাক্ত করে ওকে কি করে? ওকে বিনাশ করে। এটা আমরা আমাদের ইমিউনিটি চ্যাপ্টারে ভালোভাবে বুঝবো। তবে একটা কাজ একটা বুঝে রাখবো যে ভাইরাস, ব্যাকটেরিয়া এদের শেষে কি থাকে? অ্যান্টিজেন থাকে কতগুলা, যে অ্যান্টিজেন গুলাই কি করে? আমাদের বডির ক্ষতি করার চেষ্টা করে। সেগুলিকে দেখে মূলত আমাদের ইমিউন সিস্টেম গুলো সক্রিয় হয়। তার মানে অ্যান্টিজেনের কাছে আমরা কি করতে পারি? এরা হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমকে সক্রিয় করে। কি করে? আমাদের ইমিউন সিস্টেমকে সক্রিয় করে। এরপর এখন আমরা যদি আরেকটা কাজ বলি, সেটা হচ্ছে আমাদের সর্দি জ্বরের সময় কি হয়? হাঁচি হয় না? হাঁচি বা খাসি এগুলি হয় না? গলা চুলকায়, এগুলি কেন হয়? ভাইরাস জনিত জ্বরগুলোর ক্ষেত্রে যদি হয়, সর্দি জ্বরের সময় হচ্ছে হাঁচি কাশি উদ্বেগ করা হচ্ছে এই ক্যাপসিডের কাজ। এটা পরীক্ষা আসে, সর্দি জ্বরে হাঁচি কাশির উদ্রেক করে। তার মানে আমাদের হাঁচি কাশি হয় কেন?
ক্যাপসিডের কারণে। সর্দি জ্বরের সময় এই হাঁচি কাশি তৈরি করে কে? ক্যাপসিড। ঠিক আছে, এটা গেল। তার মানে আমাদের মাঝখানে যে আবরণের কথা বলেছি ক্যাপসিড, সেটাও গেল। এরপর আমাদের জানা লাগবে বহিস্থ আবরণ বলেছিলাম আমরা যেটাকে, সেটা হচ্ছে কি এনভেলপ। এটা সবার থাকে না, এটা কিন্তু সবার থাকে না। এরপর এনভেলপটা একটু দেখ। তার মানে 3 নম্বরে কি? এনভেলপ, যেটাকে বলা হচ্ছে বহিস্থ আবরণ। আমরা বলছি এটা এনভেলপ। আচ্ছা, আমরা এখানে দেখেছি ক্যাপসিডের অনেকগুলো ক্যাপসুমিয়ার মিলে ক্যাপসিড গঠিত হয়। এখন এনভেলপটা কিভাবে গঠিত হয়? এনভেলপের এককটা কি? এনভেলপ, দেখ, এনভেলপ জিনিসটা হচ্ছে একটা বাইরে আমি বলছি লেয়ার, যেটা সবার থাকে না। এটা গঠিত হয় লিপিড বা লিপোপ্রোটিন দিয়ে। লিপোপ্রোটিন দিয়ে, ঠিক আছে? লিপিড বা লিপোপ্রোটিন দিয়ে। লিপোপ্রোটিনে মূলত থাকে লিপিড এবং প্রোটিন, ঠিক আছে? লিপোপ্রোটিন দিয়ে। তার মানে আমরা একটু বলতে পারি যে এটা একটা লিপিড স্তর বা লিপোপ্রোটিন স্তর নাম দিতে পারি। এরপর এই লিপিড স্তরটা কি দিয়ে গঠিত হয়? অনেকগুলা কি দিয়ে গঠিত হয়? প্যাপলোমিয়ার, প্যাপলোমিয়ার দিয়ে। প্যাপলোমিয়ার। তার মানে আমরা দেখেছি যে অনেকগুলো ক্যাপসোমিয়ার মিলে হয় ক্যাপসিড, অনেকগুলো প্যাপলোমিয়ার মিলে হয় হচ্ছে বহিস্থ আবরণ বা এনভেলপ, ঠিক আছে? আর ক্যাপসোমিয়ারটা প্রোটিন দিয়ে তৈরি, আর প্যাপলোমিয়ারটা তৈরি হয় লিপোপ্রোটিন বা লিপিড দিয়ে, যেটা তৈরি করে কি? এনভেলপ। এনভেলপটা কোথায় থাকে? এই যে ক্যাপসিডের বাইরে থাকে, ঠিক আছে? এখন এই যে প্যাপলোমিয়ার, এটা যাদের আছে, এই প্যাপলোমিয়ার বা লিপোপ্রোটিনের এই যে লেয়ারটা, এদের যাদের আছে, আমরা ওদের নাম কি দিব? লিপোভাইরাস। তার মানে ওদের কি আছে? লিপিডের যে লেয়ারটা আছে, লিপিড স্তরটা আছে। যে ভাইরাসগুলোতে লিপিড স্তরটা থাকবে তাদের নাম আমরা কি দিব? লিপোভাইরাস। এখন ধরো যার কাছে এই লিপিড লেয়ারটা নেই, যার কাছে কি নেই? এই লিপিড লেয়ারটা নেই, তো ওর কাছে যেহেতু নাই, তার মানে ওর কি, কি আমরা হচ্ছে ভালো বলবো না? ও হচ্ছে নগ্ন ভাইরাস। তার মানে কি? ওর কাছে হচ্ছে কাপড় চোপড় নাই, লিপোপ্রোটিন যে লেয়ারটা থাকার কথা সেটা ওর কাছে নাই, যার জন্য আমরা বলতেছি কি ভাইরাস? নগ্ন ভাইরাস। এখন প্রশ্ন হলো যে কাদের আসলে এই লেয়ারটা থাকে? ঠিক আছে, সবার তো হচ্ছে এই লেয়ারটা থাকে না। যাদের হচ্ছে এই লেয়ারটা থাকে তাদেরকে আমরা বলতেছি কি? লিপোভাইরাস। আর যাদের হচ্ছে এই লেয়ারটা নাই তাকে আমরা বলতেছি কি? নগ্ন ভাইরাস। এরপর এখন লিপোভাইরাস তাহলে কারা? যাদের হচ্ছে লেয়ারটা আছে। এখন ওদের কয়েকটা উদাহরণ আমাদের বইয়ে দেওয়া আছে। কি দেখো, লিপোভাইরাস কারা? যাদের হচ্ছে লেয়ার আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস ভাইরাস, করোনা ভাইরাস, এরকম অনেকগুলো নাম দেওয়া আছে না? এগুলি কিভাবে মনে রাখবো? কাদেরকে আমরা বলবো লিপোভাইরাস? একটা ছন্দ দিয়ে আমরা চাইলে, সেটা নেমোনিক দিয়ে আমরা চাইলে মনে রাখতে পারি। সেটা কি? সেটা হচ্ছে ছি। কি? ছি। কেমন? সি দিয়ে হচ্ছে করোনা। তার মানে করোনা একটা লিপোভাইরাস, তার মানে হচ্ছে চারপাশে লিপিডের একটা লেয়ার আছে। আর এস দিয়ে হচ্ছে এসআইভি, এস দিয়ে হচ্ছে হার্পিস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এসআইভি ভাইরাস, করোনা ভাইরাস, এস দিয়ে আর হার্পিস হয়, ঠিক আছে? তার মানে ওরা সবাই হচ্ছে লিপো ভাইরাস। আমাকে পরীক্ষার মধ্যে যদি দেয় নিচের কোনটি লিপো ভাইরাস, ধরো এগুলির মধ্যে থেকে কোনো একটা দিয়ে দিল, তাহলে সেটাই কি হবে? সেটাই হবে আনসার। এরপর হচ্ছে বলা হচ্ছে এখন এনজাইম বলে একটা জিনিস থাকে রাসায়নিক গঠনের মধ্যে। এনজাইম বলে, ওর কাছে কিছু এনজাইম থাকে, ঠিক আছে? এমনি তো ফাঁকা থাকতে পারে না, কিছু এনজাইম আছে। সে এনজাইম গুলা কি? এনজাইম, তিনটা এনজাইম আমাদের মনে রাখা লাগবে, যে এনজাইম গুলো দিয়ে হচ্ছে আমাদের ক্ষতি করে, ঠিক আছে? এই এনজাইম গুলা কি? প্রথমে হচ্ছে আমরা বলছি ব্যাকটেরিওফাজ এনজাইম গুলো কি বলছে? লাইসোজাইম এনজাইম। এখন ব্যাকটেরিওফাজ জিনিসটা কি? এখন নাম দিছে ব্যাকটেরিয়া, কিন্তু আবার শেষে একটা ফাস লাগাই দিল। তার মানে ব্যাকটেরিওফাজ কারা? ব্যাকটেরিওফাজ হচ্ছে সেই সকল ভাইরাস, এটা হচ্ছে কতগুলো ভাইরাসের নাম, যারা কি করে? যারা হচ্ছে ব্যাকটেরিয়াকে কি করতে পারে? ব্যাকটেরিয়ার ক্ষতি করতে পারে, বা ব্যাকটেরিয়াকে
একটা ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে, তাদেরকে আমরা বলতেছি কি ব্যাকটেরিওফাজ ভাইরাস। এই ব্যাকটেরিওফাজ ভাইরাসে কি থাকে, লাইসোজাইম এনজাইম থাকে। আরেকটা আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে কি থাকে, নিউরামিনিডেস এনজাইম থাকে, নিউরামিনিডেস এনজাইম থাকে। এরপর এইচআইভি ভাইরাসে থাকে রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম থাকে। দেখো আমরা বলতেছি যে ব্যাকটেরিওফাজ, লিখে ফেলো ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজে কি থাকে, লাইসোজাইম এনজাইম থাকে, ঠিক আছে, লাইসোজাইম। এরপর আমরা বলছি ইনফ্লুয়েঞ্জাতে, ইনফ্লুয়েঞ্জাতে কি থাকে, নিউরামিনিডেস এনজাইম, এগুলো একটু মনে রাখবো। এরপর আরেকটা আছে কি, ইনফ্লুয়েঞ্জা গেল, ব্যাকটেরিওফাজ, ইনফ্লুয়েঞ্জা। এরপর এসআইভি, এসআইভি তে এটা একটু মনে রাখবো, এটা লাগে যে এসআইভি তে রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম থাকে, রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম থাকে, রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম থাকে। ট্রান্সক্রিপশন জিনিসটা কি, দেখো ডিএনএ থেকে 9-10 পড়ছো যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি কর, যেটাকে বলছো রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি কর, যেটাকে বলা হয়েছে ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন তৈরি কর, এটাকে আমরা বলতেছি ট্রান্সলেশন। তার মানে আমরা এই অংশটার কথা আলোচনা করতেছি যে ট্রান্সক্রিপশন, ঠিক আছে, ডিএনএ থেকে আরএনএ তৈরি কর। তার মানে এসআইভির একটা ক্যাপাসিটি আছে, ও চাইলে আরএনএ থেকে আবার ডিএনএ তৈরি করতে পারে, পিছনের দিক দিয়ে আসতে পারে, রিভার্স দিতে পারে। তো সেই জন্য আমরা বলতেছি কি ওর ক্যাপাসিটি কি, ওর চাইলেই আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে, এটাই হচ্ছে তার রিভার্স ট্রান্সক্রিপশন করার ক্ষমতা। বুঝছি, এইটুকু আমাদের জেনে রাখা লাগবে, ঠিক আছে। তাহলে এটাই ছিল হচ্ছে মূলত অর্থাৎ ভাইরাসের একটা প্রাথমিক একটা আলোচনা, এইটুকুই ছিল। তাহলে এই ক্লাসটা এই পর্যন্ত। এরপরে আমরা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে ভাইরাসের প্রকারভেদ টপিকটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।